Welcome to Medical Hair Study. ডিসি দত্ত গাইডিয়ান অফ ক্লিনিক্যাল প্রিপারেশনের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আরাফাত জাহান, এমএস পিজি রেসিডেন্ট হিসেবে বিএসএমএমইউতে আছি। আজকে আমাদের লেকচারের টপিকস হচ্ছে ফিটাল স্কাল অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস, প্রিন্যাটাল জেনেটিক কাউন্সিলিং, নাউজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি, ডিফারেন্ট টাইপস অফ পেলভিস। নাউজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি এটা হচ্ছে ক্লিনিক্যাল ডিসঅর্ডারের সাথে আমরা ইনক্লুড করেছি। তো আমরা আজকে বাকি টপিকসগুলো ভালোভাবে দেখব, যে ফিটাল স্কাল, প্রিন্যাটাল জেনেটিক কাউন্সিলিং, সাথে হচ্ছে আমরা ফিটালসের ওয়েলবিং কিভাবে দেখে এই জিনিসগুলো পড়বো, আর পেলভিসের কি কয় ধরনের পেলভিস আছে, এই পেলভিসগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, তো এগুলো পড়বো এবং এখান থেকে কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আমাদের এখান থেকে প্রশ্ন আসার মতো, যেহেতু এটা একটা তেমন একটা বড় লেকচার না, প্রশ্ন বেশি আসে প্রিন্যাটাল জেনেটিক কাউন্সিলিং থেকে। তো ফিটাল স্কাল, দ্য ফিটাস ইন ইউটেরো, ডিসি দত্তের চ্যাপ্টার 8, সেই চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদেরকে পড়তে হবে ইম্পর্টেন্স অফ লিস্ট পেলভিক ডাইমেনশনের ইম্পর্টেন্স, এটা মাঝে মধ্যে আসে। ফন্টানেলসগুলো সম্পর্কে একটু জানতে হবে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট টাইপস অফ পেলভিস, এটা একদম লাস্টের দিকে কন্ট্রাক্টেড পেলভিস নামে একটা চ্যাপ্টারের অংশ, বাট এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড দেখে আমাদের এখান থেকে পড়তে হবে। কন্ট্রাক্টেড পেলভিসের বাকি কোনো কিছু পড়া লাগবে না, শুধুমাত্র পেলভিসের ডিফারেন্ট টাইপস অফ পেলভিসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা দেখা লাগবে। এরপরে হচ্ছে ফিটাল ওয়েলবিং, সেই চ্যাপ্টারটা থেকে আমাদের কার্ডিওটোকোগ্রাফ সম্পর্কে একটা ধারণা নিতে হবে, কারণ কার্ডিওটোকোগ্রাফ থেকে রিসেন্ট কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল, এটা থেকে অনেকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, এটা 3 স্টার একটা টপিকস, অনেকবারই এমসিকিউ বা এসবিএতে প্রশ্ন আসে। ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রি সম্পর্কে আমরা একটা ধারণা নিব, মাঝে মধ্যে একবার না যেন দুইবার এখান থেকে একটা এসবিএ প্রশ্ন এসেছে। রিস্ক ফ্যাক্টরস ফর প্রিন্যাটাল জেনেটিক স্ক্রিনিং, প্রিন্যাটাল জেনেটিক স্ক্রিনিং এর রিস্ক ফ্যাক্টরগুলো থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। আলফা ফিটোপ্রোটিন সম্পর্কে ডিটেলস জানতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। স্ক্রিনিং ফর ট্রাইজোমি 21, এটা ইনফিনিটি স্টার, এটার সাথে জেনেটিক্সের সাথে কোরিলেট করে পড়তে হবে। ইনভেসিভ প্রসিডিউর ফর প্রিন্যাটাল ডায়াগনোসিস, এই জিনিসগুলো একবার জানতে হবে। এমনিওসেন্টিসিস, কর্ডোসেন্টিসিস, কোরোনিং, ভেনাস স্যাম্পলিং, এই তিনটার একটা ডিফারেন্স আছে, মানে একটা চার্ট আছে, সেই চার্টটা দেখতে হবে। আর সেলফি ফিটাল ডিএনএ, এটা মোস্ট ইম্পর্টেন্ট নিউয়ার একটা টপিকস, এখান থেকেও ম্যাডামরা প্রশ্ন করে থাকে। তো প্রথমে আমরা ফিটাস ইন ইউটেরো চ্যাপ্টার 8 পড়ব। এখানে অনেক কিছুই দেওয়া আছে, বাট এগুলো আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আসে না। পার্ট 1 পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা এই লেকচারে ইনক্লুড করেছি। তো এর মধ্যে আসি বিভিন্ন ধরনের সুচার সম্পর্কে জানা লাগবে। ফিটাল হেডের প্রথমে আমরা ফিটাল স্কাল পড়ব, তারপর ম্যাটার্নাল পেলভিস পড়ব। তো ফিটাল স্কালের মধ্যে বিভিন্ন ধরনের সুচার আছে। সুচার মানে কি? জয়েন্ট। স্কালের বিভিন্ন বোনসগুলো যখন একসাথে একত্র হয়, আমরা একটা ছবি দেখি, এই যে দেখেন স্কালের এইটা প্যারাইটাল বোন, এটা প্যারাইটাল বোন, তারপর এটা হচ্ছে অক্সিপিটাল বোন, এটা পিছনে হচ্ছে অক্সিপিটাল বোন, এটা হচ্ছে ফ্রন্টাল বোন। তো এই যে মাঝখানে যে জয়নিং পয়েন্টগুলো, এগুলোকে আমরা বলি সুচার, এই জায়গাগুলোকে বলি সুচার। এই সুচার সম্পর্কে পরীক্ষায় তেমন মানে প্রশ্ন আসে যে কয়টা সুচার আছে। তো মোটামুটি তো মোটামুটি হচ্ছে আমাদের যে কয়টা সুচার আছে, সেই সুচারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুচার হচ্ছে স্যাজিটাল সুচার। তো the sagittal or longitudinal suture lies between the two parietal bones, এই যে দেখেন এই দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে যে সুচারটা, এটা হচ্ছে স্যাজিটাল সুচার। এই সুচারটাকে বলা হয় স্যাজিটাল সুচার। The coronal suture run between the parietal and frontal bone, এই জায়গাতে যে সুচারটা সেটাকে বলা হয় coronal suture. The frontal suture lies between the two frontal bone, এই দুইটা ফ্রন্টাল বোনের মধ্যে আছে ফ্রন্টাল সুচার্স। আর lambdoid sutures separate the occipital bone and the two parietal bone,
এই যে এই সুচারটাকে বলা হয় ল্যামডার সুচার। তাহলে এটা হচ্ছে স্যাজিটাল সুচার, এটা হচ্ছে কর্নাল সুচার, এটা হচ্ছে ফ্রন্টাল সুচার, আর এটা হচ্ছে ল্যামডার সুচার। এই সুচারগুলা এগুলো হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে নর্মাল ডেলিভারির সময় যখন বার্থ ক্যানেলের মধ্যে দিয়ে বাচ্চার হেডটা আসে, তখন হচ্ছে এই সুচারটা এই বোনসগুলো একটা একটার উপর ওভারল্যাপ হয়, এই প্যারাইটাল বোনস একটা একটার উপর দিয়ে উঠে, এই জিনিসটাকে আমরা বলি মোল্ডিং। তো এই সুচারগুলো তখন হচ্ছে ল্যাক্স হয়ে যায়, ল্যাক্স হয়ে এই বোনসটার একটা একটা ওভারল্যাপ করে এবং ফিটাল বার্থকে অগমেন্ট করে বা বার্থ প্রসেসটাকে আরো দ্রুত করে। আমরা মোল্ডিং সম্পর্কে একটু জানবো, একটু পরেই জানা লাগবে। তারপর আসে ফন্টানেলস। ফন্টানেলস হচ্ছে এই সুচার্সগুলোর মধ্যে, বোনসগুলোর মধ্যে যে হোয়াইট গ্যাপস থাকে, এই যে গ্যাপ, বড় একটা গ্যাপ, এই গ্যাপগুলোকে বলা হয় ফন্টানেলস। মোস্টলি অনেক ধরনের ফন্টানেলসই আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এন্টিরিয়র ফন্টানেল আর পোস্টেরিয়র ফন্টানেল। তো এন্টিরিয়র ফন্টানেলের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা জানা লাগবে। Interior fontanel হচ্ছে একটা wide gap in the suture line is called fontanel. Of many fontanel রয়েছে 6টা, যার মধ্যে obstetric significance রয়েছে এই দুইটার, interior fontanel যেটার অপর নাম হচ্ছে ব্রেগমা, আর posterior fontanel যেটার অপর নাম হচ্ছে ল্যামডা। তো interior fontanel হচ্ছে এইটা 4টা সুচারকে, এদিকে স্যাজিটাল সুচার, এদিকে কর্নাল সুচার, আর সামনে হচ্ছে ফ্রন্টাল সুচার, এই 4টা সুচারকে কানেক্ট করছে। তো এটার সামনে থাকে ফ্রন্টাল বোন, পিছনে স্যাজিটাল, আর আইদার সাইডে হচ্ছে কর্নাল সুচার থাকে। এটার শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ, দেখেন এই যে শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ এই এন্টেরো ফন্টানেলের। তো দ্য এন্টেরো পোস্টেরিয়র অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার মেজার্স অ্যাপ্রক্সিমেটলি 3 সেন্টিমিটার। এটার ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এটা ইম্পর্টেন্ট না, এই লাইনটা গুরুত্বপূর্ণ। দ্য ফ্লোর ইজ ফর্মড বাই মেমব্রেন। এই এন্টেরিয়র ফন্টানেলের যে ফ্লোরটা, এটা মেমব্রেন দিয়ে তৈরি হয়, অ্যান্ড ইট বিকামস ওসিফাইড 18 মান্থস আফটার বার্থ। এবং এটা মেমব্রেনাসই থাকে, জন্মের 18 মাসের মাথায় এটা ওসিফাইজ হয়, মানে বোনসে কনভার্ট হয়। তো যদি 18 মাসের থেকে, যদি বলে যে 18 মাসের থেকে দেরিতে হয়, তখন হচ্ছে এটা প্যাথোলজিক্যাল। ইট বিকামস প্যাথোলজিক্যাল ইফ ইট ফেলস টু ওসিফাই ইভেন আফটার 24 মান্থস, মানে 2 বছর পরও যদি এটা ওসিফাই না হয় তাহলে এটা প্যাথোলজিক্যাল। এখন এই এন্টিরিয়র ফন্টানেলের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, যে আমরা এই এন্টিরিয়র ফন্টানেলটা যদি পালপেট করি ইন্টারনাল এক্সামিনেশনের মাধ্যমে, যখন আমরা পিভি করি নর্মাল ডেলিভারির সময়, পিভি করার সময় যদি আমরা পালপেট করে এন্টিরিয়র ফন্টানেলটা পাই, তাহলে আমরা এটা দিয়ে ডিগ্রি অফ ফ্লেকশন অফ দ্য হেড বুঝি, যে হেডটা ফ্লেক্সড আছে কিনা। যত বেশি ফ্লেক্সড হবে আমরা জানি তত বেশি নর্মাল ডেলিভারিটা ইজি হবে। তো এটা ডিগ্রি অফ ফ্লেকশন বুঝি এটা পালপেট করতে পারলে। ইট ফেসিলিটেট দ্য মোল্ডিং অফ দ্য হেড, ওই যে হেডের মোল্ডিং, একটার উপর একটা বোনসের যে ওভারল্যাপিং হয়, এটাকে ফেসিলিটেট করে। আর অ্যাজ ইট রিমেইনস মেমব্রেনাস লং আফটার বার্থ, প্রায় 18 মাস পর্যন্ত এটা মেমব্রেনাস থাকে। ইট হেল্পস ইন অ্যাকোমোডেটিং দ্য মার্ক ব্রেন গ্রোথ, এটা বাচ্চার ব্রেন গ্রোথ বা ব্রেনকে হচ্ছে অ্যাকোমোডেট করতে সাহায্য করে। দ্য ব্রেন বিকাম অলমোস্ট ডাবল ইট সাইজ ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। বাচ্চার জন্মের প্রথম বছরের মধ্যে ব্রেনটা কিন্তু ডাবল হয় সাইজে। এরপর হচ্ছে আমরা এটা দিয়ে এইটার স্ট্যাটাস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইন্টারক্রেনিয়াল কন্ডিশন বুঝতে পারি, লাইক ডিহাইড্রেশন হলে, বাচ্চার ডিহাইড্রেশন হলে এই যে ইন্টেরিয়র ফন্টানেলটা এটা ডিপ্রেসড হয়ে যায়, অথবা ইলেভেটেড হয়ে যায় ইন রেস্ট ইন্টারক্রেনিয়াল টেনশন। যদি কোনো কারণে ইন্টারক্রেনিয়াল টেনশন বাড়ে তাহলে এই ফন্টানেলটা ইলেভেটেড হয়। এছাড়া যখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয় তখন হচ্ছে collection of blood and exchange transfusion on a rare occasion can be performed through it via the superior longitudinal sinus। এই জায়গা থেকে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি, অথবা ব্লাড কালেকশনও করা যায়। এছাড়া সেরেব্রোস্পাইনাল ফ্লুইডও এখান থেকে ড্রন করা যায়। ঠিক আছে, এই জায়গা থেকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডও ড্রন করা যায়। তাহলে কয়টা ইম্পর্টেন্স, আমরা যদি পিভি করার সময় এটা পালপেট করে পাই তাহলে এটা দিয়ে আমরা হেডের ফ্লেকশন বুঝি,
এটা বাচ্চার হেডের মোল্ডিংকে ফেসিলিটেট করে। এটা মেমব্রেনাস থাকে এবং এটা হচ্ছে মেমব্রেনাস থাকে বলে ব্রেনকে অ্যাকোমোডেট করতে সাহায্য করে। তারপর হচ্ছে এটা দিয়ে আমরা ইন্টারক্রেনিয়াল বিভিন্ন কন্ডিশন বুঝি, লাইক ডিহাইড্রেশন বুঝি বা এলিভেটেড রেইজ ইন্টারক্রেনিয়াল টেনশন বুঝি। এই জায়গা থেকে ব্লাড কালেকশন করা হয় বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয় আর সিএসএফ ড্র করা হয়। এপাশে পোস্টেরিয়র ফন্টানেল, এই জায়গাটা এর দুই পাশে থাকে হচ্ছে ল্যামডয়েড সুচার আর সামনে থাকে হচ্ছে স্যাজিটাল সুচার। তাহলে পোস্টেরিয়র ফন্টানেল হচ্ছে ইট ইজ ফর্মড বাই দ্য জাংশন অফ থ্রি সুচার লাইন্স, স্যাজিটাল সুচার এন্টিরিয়রলি অ্যান্ড ল্যামডয়েড সুচার অন আইদার সাইড। এটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, তাহলে এন্টিরিয়র ফন্টানেলটা হচ্ছে ডায়মন্ড শেপ আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। এটার মেজারমেন্ট হচ্ছে 1.2 ইন্টু 1.2 সেন্টিমিটার, ওটা ছিল 3 সেন্টিমিটার। এটার ফ্লোরটা মেমব্রেনাস থাকে ইন্টারইউটেরাইন লাইফে, বাট ওসিফাই হয়ে যায় অ্যাট বার্থে বা টার্মের সময় এটা ওসিফাই হয়ে যায়। Truly is a nomenclature as fontanelle is a misnomer. It denotes the position of the head in relation to the maternal pelvis. এরপর হচ্ছে আমরা হেডের ফিটাল বাচ্চার হেডের বিভিন্ন বা স্কালের বিভিন্ন ডায়ামিটার সম্পর্কে জানবো। এই ডায়ামিটারটা আপনার হেড যখন এনগেজ হয় বা বার্থ ক্যানেলে যখন পৌঁছায়, যে জায়গায় এসে এটা এনগেজ হবে, যে পজিশনে এটা এনগেজ হবে, সেই পজিশনটা ডেলিভারিটা দ্রুত হবে নাকি ধীরে হবে এটা ইন্ডিকেট করে। যেমন ধরেন এখানকার ডায়ামিটারের মধ্যে আমরা দেখেন সবচেয়ে কম ডায়ামিটার দেখেন 9.5 সেন্টিমিটার আর এখানেও 9.5 সেন্টিমিটার। তাহলে মনে হতে পারে না যে 9.5 সেন্টিমিটার ডায়ামিটারে যদি এনগেজ হয় তাহলে ডেলিভারিটা ইজি হবে। আর সবচেয়ে বেশি ডায়ামিটার হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে তখন ডেলিভারিটা হচ্ছে ধীরে হবে বা ডেলিভারিটা হতে সময় লাগবে। তো এই ডায়ামিটারটা শেখার গুরুত্বই হচ্ছে আমরা ডেলিভারি প্রসেসের জন্য, ডেলিভারি প্রসেসটা আগে হবে নাকি দেরিতে হবে সেটা আমরা হচ্ছে বুঝবো। তো এই জন্য এই জিনিসটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, যে সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক, এইটা হচ্ছে অক্সিপুট, এটা হচ্ছে ব্র্যাগমা। আমরা বলছি না যে ফ্রন্টাল সুচারের অপর নাম হচ্ছে ব্র্যাগমা। তাহলে এই অক্সিপুট থেকে ব্র্যাগমা এই জায়গাটা যদি এনগেজড হয় তাহলে আমরা এই ডায়ামিটারটাকে বলবো সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক ডায়ামিটার, যেটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ডায়ামিটার বা 9.5 সেন্টিমিটার। এটা ভার্টেক্স প্রেজেন্টেশনকে ভার্টেক্স এবং ফ্লেক্সড, ভার্টেক্স প্রেজেন্টেশন হলো এবং বাচ্চার হেডটা যদি ফ্লেক্স থাকে তাহলে হচ্ছে এই সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক পজিশনটা ইন্ডিকেট করে। তারপরে একটা আছে যে সাব অক্সিপিটো ফ্রন্টাল, সাব অক্সিপিটো ফ্রন্টাল, এই সামনে হচ্ছে ফ্রন্টাল বোন, পিছনে অক্সিপিটাল, তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, ওটার থেকে আরেকটু বড়। তারপরে আছে অক্সিপুট এবং ফ্রন্টাল, যেটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল, সেটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। এটা কিন্তু হচ্ছে বাচ্চার ব্রাউ প্রেজেন্টেশন করে, এই যে ব্রাউ প্রেজেন্টেশন বলি আমরা এটাকে, সরি এটা হচ্ছে ফেস প্রেজেন্টেশন। আর হচ্ছে আরেকটা প্রেজেন্টেশন আছে যেটা সবচেয়ে বেশি ডায়ামিটার, সেটা হচ্ছে মেন্টাম, এখানে মেন্টাম আর এখানে হচ্ছে প্যারাইটাল বোনস, এটাকে বলা হয় মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার, যেটা হচ্ছে 14 সেন্টিমিটার। তো এই 14 সেন্টিমিটারটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেট করে ব্রাউ প্রেজেন্টেশন। আমরা আরো একটা চার্ট দেখব, এই যে চার্টটা দেখেন, সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক 9.5 সেন্টিমিটার, এটা এখানে এই জায়গাতে কমপ্লিট ফ্লেকশন হয়, ভার্টেক্স প্রেজেন্টেশন। আর সাব অক্সিপিটো ফ্রন্টালটা যদি হয় তাহলে এটা 10 সেন্টিমিটার, এটাতে ইনকমপ্লিট ফ্লেকশন হবে, এটাও ভার্টেক্স প্রেজেন্টেশন। অক্সিপিটো ফ্রন্টাল যেটা হচ্ছে 11.5 সেন্টিমিটার, এটা হচ্ছে মার্ক ডিফ্লেকশন, এটাও ভার্টেক্স প্রেজেন্টেশন। মেন্টো ভার্টিক্যাল যেটা সব থেকে বেশি ডায়ামিটার 14 সেন্টিমিটার, এখানে কিন্তু বাচ্চার হেডটা এক্সটেনশন হয়, পার্শিয়াল এক্সটেনশন, এটা হচ্ছে ব্রাউ প্রেজেন্টেশন। আর সাবমেন্টো ভার্টিক্যাল 11.5 সেন্টিমিটার, ইনকমপ্লিট এক্সটেনশন, এটা হচ্ছে ফেস প্রেজেন্টেশন। আর সাবমেন্টো ব্র্যাগমেটিক এটা আবার 9.5 সেন্টিমিটার, এই জায়গাটা, এটা হচ্ছে ফেস প্রেজেন্টেশন, এই ফেসকে প্রেজেন্ট করে।
এখন এটা হচ্ছে এনগেজিং ডায়ামিটার, বাচ্চার হেডটা যে পজিশনে এনগেজ হয়েছে। এখন এই পজিশনে এনগেজ হলে আমরা যেটা আমরা পালপেট করে পাবো, হাত দিয়ে পিভি করে পাবো, বা আমরা দেখবো যে কোনটা আসে, সেটা অনুযায়ী কিন্তু বাচ্চার ডেলিভারি প্রসেসটা হবে। এখন আসি, এই ডায়ামিটার গুলো এই ছবি দিয়ে দেখানো হয়েছে। তারপরে সে মোল্ডিং, মোল্ডিং শব্দটা যে বললাম, যে মোল্ডিং হচ্ছে ইট ইজ দ্য অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড। এই যে বাচ্চার হেডের এই যে সুচার গুলো দেখাইলাম না, এটার অল্টারেশন হবে, এই প্যারাইটাল বোনস গুলো একটা একটার উপর ওভারল্যাপ করবে। তাহলে ইট ইজ দ্য অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড while passing through the resistant birth basis during labor। এটা যখন রেজিস্ট্যান্ট বার্থ বেসিসের সময় বার্থ বেসিসকে ক্রস করে, তখন হচ্ছে এই ফিটাল হেডের শেপটা একটু অল্টারেশন হয়। এটাকে তিনটা গ্রেডে ভাগ করা হয়। গ্রেড 1 হচ্ছে দুইটা বোনস টাচ করবে বাট নট ওভারল্যাপ করবে, একটা একটার উপরে উঠবে না, শুধু টাচ করবে। গ্রেড 2 তে হচ্ছে ওভারল্যাপ করবে, বাট এটাই ওভারল্যাপ করলেও এটা ইজিলি সেপারেট করা যাবে। আর গ্রেড 3টা হচ্ছে ফিক্সড ওভারল্যাপিং, মানে এটা সেপারেট করা যায় না, এটা একটার উপর আরেকটা উঠে থাকে। তাহলে গ্রেড 3 কে আমরা বলবো প্যাথোলজিক্যাল মোল্ডিং। ইম্পর্টেন্স হচ্ছে যে স্লাইড যদি মোল্ডিং হয় এটা ইনএভিটেবল এবং বেনিফিশিয়াল। এটা বাচ্চার ডেলিভারি প্রসেসটাকে বা হেডটাকে মোর ইজিলি বার্থ ক্যানেল দিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। বাট এক্সট্রিম মোল্ডিং যদি হয় তাহলে সেটা কিন্তু একটা একটার উপর ওভারল্যাপ করছে এবং এই বোনসগুলোকে সরিয়ে আনা যাচ্ছে না, তাহলে তখন সিভিয়ার ইন্টারক্রেনিয়াল ডিস্টারবেন্স হতে পারে, বাচ্চার সাবডুরাল হেমোরেজ হতে পারে। আর এই যে শেপ অফ দ্য মোল্ডিং ক্যান বি ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য হেড অকুপাইজ দ্য পেলভিস। এই মোল্ডিং এর শেপটা দিয়ে আমরা হচ্ছে বাচ্চার হেডের পজিশনটা বুঝতে পারি। এরপরে আর একটা টার্ম আমাদের জানা লাগবে, সেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কেপুট সাকসিডিনাম আর কেফালোহেমাটোমা। কেপুট সাকসিডিনাম হচ্ছে ইট ইজ দ্য ফর্মেশন অফ সুয়েলিং ডিউ টু স্ট্যাগনেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য লেয়ার্স অফ দ্য স্কাল্প বিনিথ দ্য গার্ডেল অফ কন্ট্যাক্ট। এটা হচ্ছে স্কালের, তো আমরা স্কাল্পের আমরা অনেকগুলো, প্রথমে আমরা স্কাল বোনসের উপরে তো স্কাল্প থাকে, তো এই স্কাল্পের যে লেয়ারগুলো থাকে, এই লেয়ারের মধ্যে যদি বার্থ প্রসেসের সময় কোনো কারণে প্রেসার পড়ছে, প্রেসার পড়ে ওখানে ফ্লুইড জমা হলো বা ফ্লুইড একুমুলেশন হলো, তখন সেটাকে আমরা বলবো কেপুট। ঠিক আছে, কিন্তু এটা যখন, এটা কিন্তু স্কাল্পের লেয়ারে, মানে উপরের স্কিনের নিচে, স্কিনের সাথে যেটা স্কিনের নিচে হবে এটা। আর যদি এটা বোনসের মধ্যে হয় বা উপরে মানে স্কালের বোনকে ইনভলভ করে, তাহলে আমরা সেটাকে বলবো কেফালোহেমাটোমা। ঠিক আছে, আমরা আসবো এই দুইটার ডিফারেন্সে। তাহলে এটা স্কাল্পের লেয়ারের মধ্যে হবে। এই সোয়েলিংটা হচ্ছে ডিফিউজ হয়, বগি হয়, অ্যান্ড নট লিমিটেড বাই সুচার লাইন। নট লিমিটেড কারণ এটা কিন্তু বোনসকে ইনভলভ করে না, যে কারণে এটা সুচার লাইন দিয়ে লিমিটেড থাকে না। এই কেপুটটা হচ্ছে নিজে নিজেই ডিসঅ্যাপিয়ার করে যায় বার্থের 24 ঘন্টার মধ্যে। এটা কেন হয়? বাচ্চার হেড যখন ডিসেন্ড করে তখন হচ্ছে আমাদের সার্ভিক্সের রিং থাকে বা ভালবার রিং থাকে, সেই রিংটা হচ্ছে ডাইলেট হবে তো ধীরে ধীরে, তো ওই ভালবার রিংটা একটা স্কাল্পের উপর প্রেসার পড়ে। তো ওই প্রেসারটা হচ্ছে কি করে, যখন প্রেসার পড়ে তখন হচ্ছে যে প্রেসারের এরিয়াতে যে টিস্যুটা থাকে ওই টিস্যুগুলো কম্প্রেসড হয়। যখন কম্প্রেসড হয় তখন ওই টিস্যুগুলোর নিচের যে ভেনাস রিটার্ন বা লিম্ফেটিক ড্রেনেজগুলো বন্ধ হয়ে যায় বা ইন্টারফেয়ার হয়। যখন লিম্ফেটিক ড্রেনেজ বা ভেনাস রিটার্নটা বন্ধ হবে তখন হচ্ছে ওইখানে ফ্লুইড একুমুলেশন হবে, তখন এই স্কাল্পের লেয়ারগুলো সুয়েলিং হবে। এটা কিন্তু ফিজিওলজিক্যালি হয় এবং এটা কোনো ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন না, এটা 24 ঘন্টার মধ্যেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এটা যদি কোনো বাচ্চার কেপুট ফর্মেশন হয় তাহলে আমরা বুঝবো যে বাচ্চার হেডটা অনেকক্ষণ ধরে একটা সেম পজিশনেই ছিল, বাচ্চার হেডটা আটকা ছিল একটা জায়গায়। আর এই কেপুটের লোকেশন দিয়েও আমরা কিন্তু হেডের পজিশন বা ফ্লেক্স কিনা হেড এটা কিন্তু বুঝতে পারি। এখন এই যে দুইটার মধ্যে ডিফারেন্স, কেপুট সাকসিডিনাম এবং কেফালোহেমাটোমা। কেপুট সাকসিডিনাম
আর কেফাল হেমাটোমা। কেপোরটা হচ্ছে বার্থের সময়ই তৈরি হবে, আর কেফাল হেমাটোমা কিন্তু বার্থ প্রসেসে তৈরি হবে, কিন্তু এটা আমরা ভিজিবল পাবো আওয়ার্স আফটার বার্থ, 1 থেকে 2 ঘন্টা পরে হবে। 1 থেকে 2 ঘন্টা পরে চোখে দেখতে পাবো। ফিল করলে আমরা কেপুরটা সফট এবং কম্প্রেসিবল পাবো, আর কেফাল হেমাটোমাটা সফট বাট ইনকম্প্রেসিবল পাবো। কেপুরের এক্সটেন্টটা ডিফিউজ স্প্রেড ওভার দ্য সুচার লাইন, আর কেফাল হেমাটোমা লিমিটেড টু বোনস, ডাজ নট ক্রস দ্য সুচার লাইন্স। কেপুটের পজিশনটা হচ্ছে চেঞ্জেস অ্যান্ড মুভস উইথ দ্য ডিপেন্ডেন্ট পার্ট, আর কেফাল হেমাটোমাটা এটা চেঞ্জ হয় না, এটা ফিক্সড থাকে, যেহেতু বোনস দিয়ে এটা চারদিকে এনকাউন্টার থাকে। অবজারভেশন যখন আমরা করি তখন এটা কিন্তু গ্রাজুয়ালি সাইজটা রিডিউস করে এবং উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার করে। বাট কেফাল হেমাটোমাটা ধীরে ধীরে সাইজটা ইনক্রিজ করে এবং ডিসঅ্যাপিয়ার করতে ফিউ উইকস অর মান্থস লাগে। তো এটা কেপুটের ডেফিনিশন যদি জিজ্ঞেস করে তাহলে লোকালাইজড সোয়েলিং অফ দ্য স্কাল্প ডিউ টু ইফিউশন অফ দ্য সেরাম, আর এটা হচ্ছে ইট ইজ দ্য হেমোরেজ আন্ডার দ্য পেরিওস্টিয়াম অফ দ্য বোনস ইনভলভ হবে অফ দ্য স্কাল। ইটিওলজি হচ্ছে কেপুরটা হচ্ছে প্রেশার বাই দ্য ডাইলেটিং সার্ভিক্স বা সার্ভাইকাল রিং দিয়ে প্রেশার হয়, বাট এটা কিন্তু হেড ট্রমা বা আমরা যখন কোনো ধরনের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করি, কোনো ধরনের হেডে প্রলং প্রেশার পড়ে, তখন হচ্ছে এই কেফাল হেমাটোমাটা ফর্মেশন হয়। এবার আসি মায়ের পেলভিস। এতক্ষণ আমরা বাচ্চার মাথা পড়ছি, এখন হচ্ছে আমরা মায়ের পেলভিস পড়ব। তো পেলভিস হচ্ছে দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে ট্রু পেলভিস আর একটা হচ্ছে ফলস পেলভিস। ট্রু পেলভিস হচ্ছে যে জায়গাটা হচ্ছে বার্থ ক্যানেল তৈরি করে, আমাদের যে জায়গাটা হচ্ছে আমাদের ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গানগুলোকে অ্যাকোমোডেট করে, সেটাই হচ্ছে ট্রু পেলভিস, আর ফলস পেলভিস হচ্ছে এর উপরের জায়গাটা। তো এই ট্রু পেলভিস এবং ফলস পেলভিসের মাঝখানে একটা বনি ল্যান্ডমার্ক রয়েছে, যে বনি ল্যান্ডমার্কটা আমাদের পরীক্ষায় আসে, মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যেটাকে বলা হয় মানে সামনে থেকে পিছনে এই বনি যে পয়েন্ট ল্যান্ডমার্কটা, সেটা হচ্ছে আমাদের জানতে হয় যে এই ট্রু পেলভিসের বনি ল্যান্ডমার্ক গুলো কি কি আছে। সবার সামনে থাকে হচ্ছে সিম্পাইসিস পিউবিস 1 নাম্বার, 2 নাম্বার এই ছবিটা দেখবেন, 2 নাম্বার হচ্ছে পিউবিক ক্রেস্ট, 3 নাম্বার হচ্ছে পিউবিক টিউবারকল, 4 নাম্বার হচ্ছে পেকটিনিয়াল লাইন, 5 নাম্বার হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স, 6 নাম্বার ইলিওপেকটিনিয়াল লাইন, 7 নাম্বার হচ্ছে স্যাক্রোইলিয়াক আর্টিকুলেশন, 8 নাম্বার এল এন্টিরিয়র বর্ডার অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম, আর 9 নাম্বার হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি, এই জায়গাটা। তাহলে এই যে জায়গাটা, এটা কিন্তু পরীক্ষায় এভাবে আসে যে হট ফর্ম দ্য বনি ল্যান্ডমার্ক অফ ট্রু পেলভিস, বনি ল্যান্ডমার্ক অফ পেলভিস বা পেলভিক ব্রিমের বনি ল্যান্ডমার্ক গুলো পরীক্ষা আসে। একদম আপনি এভাবে একটার পর একটা মাথায় নাও থাকতে পারে, আমার সাধারণত এই যে পিউবিক ক্রেস্ট আর পিউবিক টিউবারকল কোনটা আগে কোনটা পরে এটা মাথায় থাকে না, তো এটা আমি এভাবে মাথায় রাখছি সি টি। সি হচ্ছে ক্রেস্টটা আগে থাকে, তারপর টিউবারকলটা পরে থাকে, তারপর পেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেকটিনিয়াল লাইন। সাধারণত এই 3-4টার মধ্যে আমাদের একটু গুলাই যায়, বাকিগুলো আমরা পারবো। সিম্পাইসিস পিউবিস, তারপর হচ্ছে পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকল, পেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেকটিনিয়াল লাইন, স্যাক্রোইলিয়াক আর্টিকুলেশন, ইন্টেরিয়র বর্ডার অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম এন্ড স্যাক্রাল প্রমোন্টারি। এরপর আসি পেলভিক বিভিন্ন ডায়ামিটার আমাদের জানা লাগবে, যে কোন ডায়ামিটারটা, এই ডায়ামিটার গুলো আমরা পেলভিমেট্রি করি, মানে সাধারণত আমরা এখন করি না, এটা আমাদের পড়াশোনার বিষয়। ক্লিনিক্যাল পেলভিমেট্রিও পরীক্ষা আসে, যে পেলভিমেট্রি মানে আমরা হাত দিয়ে পেলভিসের ভিতরটা আমরা দেখি, মাপি কতটুকু, কোন পেলভিসটা স্পেশাস, কোনটাতে নর্মাল ডেলিভারি দ্রুত হবে, কোনো কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে কিনা, এগুলো আমরা হাত দিয়ে মাপি। এটাকে বলা হয় পেলভিমেট্রি, ক্লিনিক্যাল পেলভিমেট্রি। তো এই ক্লিনিক্যাল পেলভিমেট্রিটা আমরা এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পেলভিসের ডায়ামিটার মাপি। এখন এটা সাধারণত আমরা কখনোই করি না, বাট আমরা এটা আমাদের পড়াশোনার পারপাসে জানতে হবে।
যে পেলভিসের ডায়ামিটার আছে বিভিন্ন ধরনের ডায়ামিটার, যার মধ্যে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারই 3টা। এই যে সামনে পিছনে যে পেলভিসের ডায়ামিটার এটাই আবার 3টা। এটা একটা হচ্ছে ট্রু কনজুগেট, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট, একটা হচ্ছে কনজুগেট ভেরা অ্যানাটমিক্যাল কনজুগেট, আর একটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। ঠিক আছে, তো আমরা আসি সরি, একটা হচ্ছে এন্টেরো পোস্টেরিয়র কনজুগেট, তারপর আরেকটা হচ্ছে অবস্ট্রেটিক কনজুগেট, তারপর একটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। এই 3টা কনজুগেট। তো এই 3টা কনজুগেটের কোনটা কি সেটা একটু জানা লাগবে, কোথা থেকে কোন পর্যন্ত এবং কত সেন্টিমিটার। তো প্রথমটা আসে এন্টেরো পোস্টেরিয়র, সামনে থেকে পিছনে। সবগুলাই মনে রাখবেন যে সামনে থেকে পিছনে, শুধু হচ্ছে যে এটা স্যাক্রাল আপার সিম্ফাইসিস পিউবিসের ইনার মার্জিন নাকি মিডল মার্জিন নাকি আপার মার্জিন, এটার উপর ডিপেন্ড করবে। তো এন্টেরো পোস্টেরিয়র যে কনজুগেট, এটার অপর নাম হচ্ছে ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট বা কনজুগেট ভেরা। সামনে থেকে পিছনে, এই যে সামনে থেকে এন্টেরো পোস্টেরিয়র কনজুগেট, ঠিক আছে, এটাই এন্টেরো পোস্টেরিয়র কনজুগেট। তো এই কনজুগেটটা ডিস্টেন্স বিটুইন দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি, এই যে ছোট ছোট লাইন, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে ইনার মার্জিন অফ দ্য আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডারের ইনার মার্জিন, সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডারের ইনার মার্জিন, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। তো এটা আমরা সাধারণত ডিরেক্টলি মাপি না, এটা হচ্ছে এই জায়গা থেকে এই মিড পয়েন্ট, সবগুলাই মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি। এরপর সে অবস্ট্রেটিক কনজুগেট। অবস্ট্রেটিক কনজুগেটে দেখেন মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি টু দ্য prominent bony projection in the midline of the inner surface of the symphysis pubis, ওটা ছিল আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এটা হচ্ছে ইনার সারফেস অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে শর্টেস্ট ইন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, শর্টেস্ট ইন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার। তাহলে দেখেন সামনে পিছনে ডায়ামিটার গুলোর মধ্যে কত ভাগ, একটা 11 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার, আর একটা দেখবেন 12 সেন্টিমিটার। তারপর আসে ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট হচ্ছে স্যাক্রাল প্রমন্টারিটা ঠিক আছে, মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি, এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। প্রথমটা পড়ছিলাম আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, পরেরটা হচ্ছে ইনার সারফেস অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, তারপর এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। তাহলে তিনটাই ডিপেন্ড করবে সিম্ফাইসিস পিউবিসের লোকেশনের উপর। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তারপর আসি ট্রান্সভার্স ডায়ামিটার, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, একটা পেলভিসের ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস, সরি, এটা হচ্ছে টু ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য পেলভিক ব্রিম ওভার দ্য ইলিওপেকটিনিয়াল লাইন। এই যে আমরা ইলিওপেকটিনিয়াল লাইনটা দেখলাম, এই ইলিওপেকটিনিয়াল লাইন থেকে আমরা যদি ইমেজিনারি লাইন চিন্তা করি, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিস। আর অবলিক ডায়ামিটার, অবলিক ডায়ামিটার হচ্ছে অপোজিট দ্য ইলিওপিউবিক এমিনেন্স। এই যে ইলিওপিউবিক এমিনেন্স আছে না, এই এমিনেন্স থেকে আমরা যে লাইনটা টানবো সেটা হচ্ছে অবলিক ডায়ামিটার অফ দ্য পেলভিস। তাহলে এটাও আবার দুইটা জায়গায় দুই ধরনের, একটা হচ্ছে পেলভিক ব্রিমে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার কত, তারপর পেলভিক ক্যাভিটিতে কত, পেলভিক আউটলেটে কত। ঠিক আছে, একটাই ছবি, এখানে দুইটা ছবি না, একটা ছবি দুইবার দেওয়া হয়েছে। তাহলে পেলভিক ব্রিমে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে, ব্রিম মানে ওপেনিং এ, ওপেনিং এ এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার মনে রাখবেন 11, 12, 13। অবলিক ডায়ামিটার সব জায়গায় 12। আর ট্রান্সভার্স ডায়ামিটারটা এটাকে উল্টাই দিবেন, ব্রিমেরটা উল্টাই দিবেন 13, 12, 11, এভাবে মাথায় রাখছি। ঠিক আছে, পরীক্ষা আসে না, একবার জানার জন্য এটা জান। এরপর আসি লিস্ট পেলভিক ডাইমেনশন, লিস্ট পেলভিক ডাইমেনশন। ঠিক আছে, তো এটা একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আসে এবং এটা এমসিকিউতেও আসে, যে অবস্টেটিক সিগনিফিকেন্স অফ প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। ইট ইজ, এই লিস্ট পেলভিক ডাইমেনশনটা
লিস্ট পেলভিক ডাইমেনশনটা ইট ইজ দ্য ন্যারোয়েস্ট প্লেন অফ দ্য পেলভিস। এটা পেলভিসের সবচেয়ে ন্যারোয়েস্ট প্লেন। এই প্লেনটাতে লিভেটর অ্যানাই মাসেল অরিজিন হয়। এখানেই ইন্টারনাল রোটেশন হয় ফিটাল হেডের। এইখানেই ফরওয়ার্ড কার্ভ হয় পেলভিক এক্সিসের। এই জায়গাতেই পুডেন্ডাল নার্ভ ব্লক অ্যানালজেসিয়া দেই আমরা। ইসকিয়াস স্পাইনের লেভেলের এই জায়গাটাকে আমরা বলি স্টেশন 0। আর এই জায়গাতে যদি হেড চলে আসে তাহলে আমরা বুঝবো যে হেডটা এনগেজড হয়েছে, ঠিক আছে। আর ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট ইউজুয়ালি অকার্স ইন দিস প্লেন। তো এই প্লেনটা এখান থেকে এমসিকিউতে পরীক্ষা আসে যে লিভেটর অ্যানাই মাসেল অরিজিন করে, পুডেন্ডাল নার্ভ ব্লক অ্যানালজেসিয়া আমরা এখানে দিই, এটা একটু জানবেন। এরপর আসি আমাদের ফিমেল পেলভিসের তো ভ্যারাইটি আছে, এক একজনের পেলভিস কিন্তু এক এক রকম না। পেলভিসের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কি হবে না, পেলভিস স্পেশাস কিনা। তো সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ফিমেল পেলভিস ডিফার ওয়াইডলি ডিউ টু মরফোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, ডেভেলপমেন্টাল, সেক্সুয়াল, রেশিয়াল, বিভিন্ন রিজিয়ন ওয়াইজ পেলভিসের গঠনটা এক এক রকম। তো সব থেকে মোস্ট কমন হচ্ছে গাইনিকয়েড পেলভিস, এটা হচ্ছে 50%। এই টপিক্সটা আমরা কিন্তু চ্যাপ্টার কন্ট্রাক্টেড পেলভিস থেকে নিয়েছি। গাইনিকয়েড পেলভিসটা হচ্ছে 50%, অ্যানথ্রোপয়েড পেলভিস 25%, অ্যান্ড্রয়েড পেলভিস 20%, অ্যান্ড প্লেটিপেলয়েড হচ্ছে 5%। গাইনিকয়েডটা হচ্ছে ওভাল, ঠিক আছে। গাইনিকয়েডটা গোল, যার কারণে এই জায়গাতে হচ্ছে ফিটাল হেডটা ভালো অ্যাকোমোডেট করে, এটা সব থেকে ভালো একটা পেলভিস বলা হয়, আদর্শ পেলভিস। অ্যানথ্রোপয়েডটা হচ্ছে হার্ট শেপড। আমরা আসি এখানে এই ছবিটা দেখি, এই যে এটা রাউন্ড বা ওভাল রাউন্ড শেপড, তাহলে এটা গাইনিকয়েড। এটা হচ্ছে অ্যানথ্রোপয়েড, এটা হার্ট শেপড। অ্যানথ্রোপয়েডটা হচ্ছে ওভাল শেপ, মানে সামনে পিছনে হচ্ছে ও ওভাল, ডিমের মতো, সামনে পিছনে ডিমের মতো। আর অ্যান্ড্রয়েড পেলভিসটা হচ্ছে হার্ট শেপড। আর প্লেটিপেলয়েড যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্সলি ওভাল, মানে পাশাপাশি হচ্ছে ডিমের মতো। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা সামনে পিছনে ওভাল আর এটা হচ্ছে পাশাপাশি ওভাল। এখন এই পেলভিসের এই ডিফারেন্সটা একবার রিডিং করবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে লাস্টের লাইনটা, যে ডেলিভারিটা কিভাবে হয়। গাইনিকয়েড পেলভিসটা হচ্ছে ওভাল, এখানে ডেলিভারিতে কোনো ধরনের ডিফিকাল্টি হয় না। অ্যানথ্রোপয়েড পেলভিসটা হচ্ছে সামনে পিছনে ওভাল, তাহলে এখানে ফেস টু পিউবিস ডেলিভারি হওয়ার চান্স থাকে। এটা এসবিএ তে প্রশ্ন আসে যে কোন পেলভিসটাতে ফেস টু পিউবিস ডেলিভারি হয়। অ্যান্ড্রয়েড পেলভিস এটা হচ্ছে হার্ট শেপড, এখানে ডিফিকাল্ট ডেলিভারি, এটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট ডেলিভারি। আর এই পেলভিসটাতে পেরিনিয়াল ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। আর প্লেটিপেলয়েড পেলভিস এটাতে কোনো ধরনের ডিফিকাল্ট হয় না, ট্রান্সভার্সলি ওভাল দেখে এখান থেকে মাথা ইজিলি বের হয়ে যেতে পারে। তারপরে আপনারা এখানে একটু রিডিং পড়বেন, যেহেতু একটা আদর্শ পেলভিস হচ্ছে গাইনিকয়েড পেলভিস, এটা সেই রাউন্ড। অ্যানথ্রোপয়েড হচ্ছে এন্টেরোপোস্টেরিয়রলি ওভাল, অ্যান্ড্রয়েড হচ্ছে ট্রায়াঙ্গুলার, প্লেটিপেলয়েড হচ্ছে ট্রান্সভার্সলি ওভাল। এরপরে স্যাক্রাল অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে গাইনিকয়েড পেলভিসে মোর দ্যান 90 ডিগ্রি, অ্যানথ্রোপয়েড পেলভিসে মোর দ্যান 90 ডিগ্রি, অ্যান্ড্রয়েড পেলভিসে লেস দ্যান 90 ডিগ্রি, যার কারণে কিন্তু এই স্যাক্রাল অ্যাঙ্গেলটা কম থাকে বলে এখানে কিন্তু ডিফিকাল্ট ডেলিভারি হয়। প্লেটিপেলয়েড পেলভিসে হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি। সাবপিউবিক অ্যাঙ্গেল গাইনিকয়েড পেলভিসে হচ্ছে এটা ওয়াইড থাকে, যেটা হচ্ছে 85 ডিগ্রি, অ্যানথ্রোপয়েড পেলভিসে হচ্ছে স্লাইটলি ন্যারো থাকে, অ্যান্ড্রয়েড পেলভিসে ন্যারো থাকে, অ্যান্ড প্লেটিপেলয়েড পেলভিসে ভেরি ওয়াইড মোর দ্যান ন্যারো। এই যে কয়টা কথা বললাম এগুলোর পাশাপাশি একবার হচ্ছে এই দুইটা চার্ট, বাকিগুলো একটু রিডিং করবেন, বাকিগুলো মনে না থাকলেও ডেলিভারি প্রসেসটা মাথায় রাখবেন, এটা কিন্তু এসবিএ তে বা এমসিকিউ তে প্রশ্ন আসে। তারপরে আমরা একটা চ্যাপ্টারের সবকিছু পড়বো না, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11, চ্যাপ্টার নাম্বার 12। চ্যাপ্টার নাম্বার 12টা হচ্ছে এন্টিনেটাল অ্যাসেসমেন্ট অফ দ্য ফিটাল ওয়েলবিং। এটা তেমন কিছু লাগে না পরীক্ষায়। আমরা একটা বাচ্চার যখন লেট টাইমেস্টারে থাকে তখন আমরা বাচ্চার ফিটাল সার্ভেলিয়েন্স বা ওয়েলবিংটা দেখি লেট বা থার্ড টাইমেস্টারে। তো এই ফিটাল সার্ভেলেন্সটা আমরা ক্লিনিক্যাল উপায় দেখতে পারি, বায়োফিজিক্যাল উপায় দেখতে পারি, আর বায়োকেমিক্যাল উপায় দেখতে পারি। বায়োকেমিক্যাল উপায়ে আমরা কিন্তু বাচ্চার মেচুরিটি দেখি, যে লাংটা মেচুর হয়েছে কিনা, বাচ্চাকে আমরা ডেলিভারি করতে পারবো কিনা, এটাই। তো ক্লিনিক্যালটা হচ্ছে আমরা একটু পরে আসবো, যে প্রিনেটাল মলিকুলার জেনেটিক স্ক্রিনিং করা হয়। বায়োফিজিক্যাল প্রোফাইল আলট্রাসোনোগ্রামে আমরা কি কি দেখি, ফার্স্ট টাইমেস্টারে আমরা কি দেখি। ফার্স্ট টাইমেস্টারে দেখি আমরা যে রেজিস্ট্রেশন আছে এক আসছে কিনা, এটা হার্টবিট আসছে কিনা, এটার ডেলিভারি ডেট কবে, এটার প্রেগনেন্সি পিরিয়ড কত। সেকেন্ড টাইমেস্টারে আমরা কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যানোমালি, কোনো ধরনের কনজেনিটাল অ্যানোমালি, বার্থ ডিফেক্ট এগুলো দেখি, প্লাসেন্টা দেখি, অ্যামনিওটিক ফ্লুইড দেখি। থার্ড টাইমেস্টারেও প্রেজেন্টেশন দেখি, পজিশন দেখি, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড এগুলো, আর বাচ্চার হার্ট রেট, পজিশনিং, লাইকার এগুলো দেখি। আর বায়োকেমিক্যাল, তো বায়োকেমিক্যালের মধ্যে আমরা সারফেক্টেন্ট লেভেল, লেসিথিন স্পিগোমালিন রেশিও এগুলো দেখি। তো ক্লিনিক্যাল যখন আমরা মনিটরিং করি তখন এটা নর্মাল থাকলে আমরা মনিটরিং চালাই, বাট যদি আমরা অ্যাবনর্মাল পাই তখন আমরা বাচ্চার নন স্ট্রেস টেস্ট করি। নন স্ট্রেস টেস্টটা যদি রিয়েক্টিভ পাই তখন হচ্ছে আমরা বাচ্চাকে কন্টিনিউ মনিটরিং করি, বাট যদি নন রিয়েক্টিভ পাই তখন হচ্ছে আমরা মডিফাইড বায়োফিজিক্যাল প্রোফাইল করি। তো সেটা যদি নর্মাল পাই তখন বাচ্চাকে আমরা উইকলি ইন্টারভালি মনিটরিং করি, আর যদি অ্যাবনর্মাল পাই তাহলে আমরা ডিটেল বায়োফিজিক্যাল প্রোফাইল করি, ডপলার ফ্লো ভেলোসিমেট্রি করি এবং বাচ্চাকে সেই অনুযায়ী ম্যানেজ করি।
তো নন স্ট্রেস টেস্টের কথা যেহেতু বললাম, সেহেতু নন স্ট্রেস টেস্ট জিনিসটা কি সেটা একটু জানা লাগবে। এটা তেমন একটা পরীক্ষা আসে না, তারপর একবার রিডিং করে নেবেন। যেটা একটা কন্টিনিউয়াস ইলেকট্রনিক মনিটরিং করি, যেটা আমরা থার্ড টাইমিস্টারে করি, 30 উইক্সের পরে বা 32 উইক্সের পরে আমরা করি। যেটা হচ্ছে বাচ্চার হার্ট রেট সাথে ফিটাল মুভমেন্টটাকে এটা কোঅর্ডিনেট করে কিনা সেটা আমরা দেখি, সেটা আমরা ইলেকট্রিক্যাল মনিটরিং করি, বাচ্চার হার্ট রেটের সাথে বাচ্চার মুভমেন্ট। এখন এটা হচ্ছে রিয়েক্টিভ হতে পারে, আবার নন রিয়েক্টিভও হতে পারে। রিয়েক্টিভকে আমরা বলি রিএশিওরিং। রিএশিওরিং মানে কি, যে বাচ্চার 2 or more এক্সিলারেশন থাকবে ফর মোর দেন 15 বিটস পার মিনিট। 2টা অথবা তার বেশি এক্সিলারেশন থাকবে, যেটা আমরা সিটিজি পেপারে দেখি, 2টা অথবা মোর এক্সিলারেশন ফর মোর দেন 15 বিটস পার মিনিট অ্যাবভ দ্য বেসলাইন লঙ্গার দেন 15 সেকেন্ডস। এই যে এক্সিলারেশনটা সেটা হচ্ছে 15 বিটস পার মিনিটের চেয়ে বেশি হবে এবং এটা 15 সেকেন্ডের চেয়ে বেশি থাকবে। প্রেজেন্ট ইন 20 মিনিটস অবজারভেশন। আমরা যদি 20 মিনিট অবজার্ভ করি তখন আমরা এরকম 2টা বা তার বেশি এক্সিলারেশন পাবো। আর নন রিয়েক্টিভ হচ্ছে কোনো ধরনের ফিটাল অ্যাক্টিভিটি যদি না থাকে তখন সেটাকে বলবো আমরা নন রিয়েক্টিভ। A reactive non-stress test is associated with perinatal death of about 5 per 1000. একটা রিয়েক্টিভ নন স্ট্রেস টেস্ট দিয়ে আমরা যদি রিয়েক্টিভ হয় তাহলে হচ্ছে সেটা কিন্তু পেরিনেটাল ডেথ খুব কম হয়, মানে 1000 জনের মধ্যে 5 জনের হতে পারে। বাট যদি একটা নন রিয়েক্টিভ নন স্ট্রেস টেস্ট পাই তাহলে কিন্তু এটা বাচ্চার পেরিনেটাল ডেথ বেশি হয় এটার ক্ষেত্রে। তো আমরা শুধু ইন্টারপ্রিটেশনটা একটু জেনে রাখবো, এটা পরীক্ষা আসে নাই কখনো, একবার রিডিং পড়বে। এরপর আসি বাচ্চার বায়োফিজিক্যাল প্রোফাইল। আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে বায়োফিজিক্যাল প্রোফাইলের কম্পোনেন্টগুলো কি কি। বায়োফিজিক্যাল প্রোফাইলগুলো আমরা প্রোফাইলে আমরা কি কি দেখি, কম্পোনেন্টস অফ বায়োফিজিক্যাল প্রোফাইল, এটাই এমসিকিউতে আসে। তো বায়োফিজিক্যাল প্রোফাইলের 5টা কম্পোনেন্ট থাকে, যার মধ্যে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের 2টা করে পয়েন্ট। যদি 10-এ 10 পায় তাহলে বাচ্চাটা ভালো, যদি 6-এর বেশি থাকে তাহলে মোটামুটি ভালো, আর যদি 4-এর কম থাকে তাহলে বুঝবো যে এটা অ্যাবনর্মাল বায়োফিজিক্যাল প্রোফাইল। তো বায়োফিজিক্যাল প্রোফাইলের প্যারামিটারগুলোর মধ্যে একটা হচ্ছে নন স্ট্রেস টেস্ট, 2 নম্বর হচ্ছে বাচ্চার ব্রিদিং মুভমেন্ট দেখবো, তারপর গ্রস বডি মুভমেন্ট দেখবো, বাচ্চার মাসেল টোন দেখবো, আর এমনিওটিক ফ্লুইড দেখবো। তাহলে এগুলো হচ্ছে এই 6টা হচ্ছে স্কোর। তাহলে নন স্ট্রেস টেস্ট, ফিটাল ব্রিদিং মুভমেন্ট, গ্রস বডি মুভমেন্ট, ফিটাল মাসেল টোন, আর হচ্ছে এমনিওটিক ফ্লুইড। প্রত্যেকটা স্কোরই হচ্ছে 2। নন স্ট্রেস টেস্টটা হচ্ছে রিয়েক্টিভ থাকতে হবে, ব্রিদিং মুভমেন্ট হচ্ছে 30 সেকেন্ডের বেশি থাকলে একটার বেশি এপিসোড থাকবে, গ্রস বডি মুভমেন্ট হচ্ছে মোর দেন ইকুয়াল 3 ডিসক্রিট বডি লিন মুভমেন্টস। এগুলো পরীক্ষা আসে না, আপনি শুধু প্যারামিটারগুলোর নাম মনে রাখবেন, প্যারামিটারগুলোর নামই আসে। ফিটাল মাসেল টোনও হচ্ছে একটি এক্সটেনশন থাকবে একটা অথবা তার বেশি, আর এমনিওটিক ফ্লুইড হচ্ছে একটা ভার্টিক্যাল পকেট যদি আমরা মেজার করি তাহলে 2 সেন্টিমিটারের চেয়ে বেশি পাবো। এরপরে এটা ইন্টারপ্রিটেশন আপনাদের লাগবে না, এটা পরীক্ষা আসে না। তারপর হচ্ছে ফিটাল কার্ডিওটোপোগ্রাফি বা সিটিজি। এটাও আমরা ওই যে নন স্ট্রেস টেস্টের মতো একটা গ্রাফিক্যাল গ্রাফ পেপারের মধ্যে দেখবো, যেটা এক্সিলারেশন পেলে ভালো, ডিসিলারেশন পেলে খারাপ। এক্সিলারেশন মানে উপরে থাকবে আর ডিসিলারেশন মানে নিচে থাকবে, এটা মাথায় রাখবেন। এটা 32 উইক্সের পরে করি, যেখানে হার্ট রেট একটা অপটিমাল 110 থেকে 160 বিটস পার মিনিট। এটার ভেরিয়েবিলিটি হচ্ছে 5 থেকে 25, আর এটা আমরা 20 মিনিটস পিরিয়ড অবজারভেশনে হচ্ছে আমরা দেখি। এরপরে আসি আরেকটা প্যারামিটার, সেটা হচ্ছে ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রি। ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রিতে আমরা ডপলার আল্ট্রাসাউন্ড করি যখন হচ্ছে আমরা এই প্যারামিটারগুলো বা বায়োফিজিক্যাল প্রোফাইলগুলো অ্যাবনর্মাল পাই, সেই ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রি তখন আমরা করব। সেই ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রি মানে আমরা বিভিন্ন ধরনের আর্টারির পালসেশন বা আর্টারির ফ্লোগুলো দেখব। তো এর মধ্যে আসে আম্বিলিকাল আর্টারি। পরীক্ষা আসে যে ডপলার আর্টারি আমরা কোথায় কোথায় করি, একটা হচ্ছে আম্বিলিকাল আর্টারিতে করি, একটা হচ্ছে মিডল সিরিব্রাল আর্টারিতে করি, ডাক্টাস ভেনোসাসে করি, আর আম্বিলিকাল ভেইনে করি। তাহলে আপনাদের শুধু নামগুলো জানা লাগবে, এই যে কয়টা চার্ট বললাম ভিতরে পড়ার দরকার নেই, শুধুমাত্র নামগুলো জানবেন কোন কোন জায়গায় ডপলার আল্ট্রাসাউন্ড ভেলোসিমেট্রি করে। আম্বিলিকাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, ডাক্টাস ভেনোসাস, আম্বিলিকাল ভেইন, এগুলো একটার পর একটা। যেমন ধরেন আম্বিলিকাল আর্টারি যদি আমরা অ্যাবনর্মাল পাই তখন আমরা মিডল সেরিব্রাল আর্টারি বা ডাক্টাস ভেনোসাস দেখবো, বা আম্বিলিকাল ভেইনের মানে ফ্লোগুলো দেখবো। এগুলো দেখেন এই যে উপরে উঠছে, এগুলোকে বলি এক্সিলারেশন। এটা এক্সিলারেশন আমি সিটিজি পেপারের কথা বললাম, এখানে হচ্ছে ধরেন এটা নর্মাল উপরের দিকে আছে, ঠিক আছে, এটা ডপলার আল্ট্রাসোনোগ্রামে। তারপর দেখেন এইগুলো হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যাবনর্মাল, এখানে ইনডায়াস্ট্রিক ফ্লো আছে, ডায়াস্ট্রিকের পরে একটু ইনডায়াস্ট্রিক ফ্লো আছে। সি নাম্বারটা দেখেন যে এটাতে ইনডায়াস্ট্রিক ফ্লোটাও নাই, অ্যাবসেন্ট ইনডায়াস্ট্রিক ফ্লো। এটা তো সিস্টোলিক আর এটা ডায়াস্ট্রিক, এই অ্যাবসেন্ট ইনডায়াস্ট্রিক ফ্লো নাই, আর এটা কিন্তু রিভার্স ডায়াস্ট্রিক ফ্লো, এটা সবথেকে বেশি অ্যাবনর্মাল। এই রিভার্স ডায়াস্ট্রিক ফ্লো যদি আমরা পাই বাচ্চাকে কিন্তু সাথে সাথে ডেলিভারি করে ফেলতে হয়। এরপরে হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রিনেটাল জেনেটিক স্ক্রিনিং, কাউন্সিলিং এন্ড ডায়াগনোসিস। এই চ্যাপ্টারটা থেকে যা বলবো সেটা ইম্পর্টেন্ট, মানে যে টপিকসগুলো বলবো সবগুলোই পরীক্ষা আসে, পরীক্ষায় এমসিকিউ এবং এসবিএ দুটোই আসে। তো প্রথমে জেনেটিক কাউন্সিলিং সম্পর্কে একটু বলি যে 100%-এর মধ্যে 3% বাচ্চাদের মেজর কনজেনিটাল অ্যানোমালি থাকে। এর মধ্যে জেনেটিক কিছু ফ্যাক্টর রেসপন্সিবল থাকে, এনভায়রনমেন্টাল ক্রোমোজোমাল ফ্যাক্টর রেসপন্সিবল থাকে। তো এই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি সেটা হচ্ছে মেজরিটি ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ নিয়ে হয়ে যায়, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস হয় না। কিন্তু এটার 5% স্টিল বর্নের মধ্যেও ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। এখন এই ফিটাল ম্যালফরমেশন হওয়ার মেইন কারণ হচ্ছে তাহলে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেটা নিউমেরিক হতে পারে অথবা স্ট্রাকচারাল হতে পারে, সিঙ্গেল জিন ডিসঅর্ডার হতে পারে 1% ক্ষেত্রে, পলিজেনিক অর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার হতে পারে, আর এটা হচ্ছে টেরাটোজেনিক ডিসঅর্ডার ডিউ টু এক্সপোজার অফ এক্সোজেনাস ফ্যাক্টরস লাইক ড্রাগস, এগুলোর কারণে হতে পারে। তাহলে এই 4টা কারণে হচ্ছে বাচ্চার ম্যালফরমেশন হতে পারে।
তো এখন একটা বাচ্চার ম্যালফরমেশন হলে আমরা কাদের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংটা করব? জেনেটিক কাউন্সিলিংটা হচ্ছে আমাদের প্রথমে, এটার এইমটা হচ্ছে প্রথমে ডিটেকশন করা এবং আইডেন্টিফিকেশন করা একটা কাপলকে যারা হাই রিস্কে আছে, যে তাদের একটা বাচ্চা হতে পারে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা বিভিন্ন ধরনের জেনেটিক অ্যাবনর্মালিটি হতে পারে, তাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করাটাই আমাদের এইম। তখন এই হাই রিস্ক কারা আছে, রিস্কের মধ্যে মায়ের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, প্রিন্যাটাল কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এগুলো কিন্তু এমসিকিউতে এই চারটা আসে, এই চারটা পড়বেন, এই চারটা খুব গুরুত্বপূর্ণ। তো মায়ের রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে মায়ের অ্যাডভান্সড এজ মোর দেন 35 ইয়ার্স, ফ্যামিলি হিস্ট্রি অফ নিউরাল টিউব ডিফেক্ট, ফ্যামিলিতে যদি নিউরাল টিউব ডিফেক্টের হিস্ট্রি থাকে, তারপর প্রিভিয়াস বেবি বর্ন উইথ নিউরাল টিউব ডিফেক্ট, এর আগে যদি নিউরাল টিউব ডিফেক্ট ওয়ালা কোনো বাচ্চা হয়, প্রিভিয়াস চাইল্ড উইথ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, প্রিভিয়াস কোনো চাইল্ড যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে হয়, অন অর বোথ প্যারেন্টস ক্যারিজ অফ সেক্স লিঙ্কড অর অটোজোমাল ট্রেটস, দুইজন প্যারেন্টসের মধ্যে যে কোনো একজন হচ্ছে যে সেক্স লিঙ্ক বা অটোজোমাল ট্রেট যদি ক্যারি করে। এছাড়া অন প্যারেন্ট ইজ নোন টু ক্যারি এ ব্যালেন্স ট্রান্সলোকেশন, একটা বাচ্চার যদি ব্যালেন্স ট্রান্সলোকেশন থাকে, আর রিকারেন্ট মিসক্যারেজের যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে এইগুলো হচ্ছে মায়ের রিস্ক ফ্যাক্টর। আর প্রিন্যাটাল রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে অলিগোহাইড্রামনিওস, পলিহাইড্রামনিওস, সিভিয়ার সিমেট্রিক্যাল ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, abnormal ultrasound findings, structural anomaly, uncontrolled diabetes mellitus in the periconceptional period, তারপর হচ্ছে কন্ট্যাক্ট উইথ ইনফেকশন লাইক টেরাটোজেন, রুবেলা, সাইটোমেগালোভাইরাস অর ইনটেক অফ টেরাটোজেনিক ড্রাগস, প্রেজেন্স অফ সফট টিস্যু মার্কার ফর ক্রোমোজোমাল অ্যানোমালি অন আলট্রাসোনোগ্রাফি, অ্যাবনর্মাল ম্যাটারনাল সেরাম স্ক্রিনিং। তাহলে এগুলো হচ্ছে প্রিন্যাটাল, মানে আমাদের একটা প্রেগনেন্সি চলতেছে সেই সময়ে যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা পাই। এখন ধরেন আমরা একটা মায়ের এই রিস্ক ফ্যাক্টরগুলো পেলাম, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা মাকে স্ক্রিনিং করব। প্রথমে আমরা কি করব, স্ক্রিনিং করব। স্ক্রিনিং এর পরে হচ্ছে ধরেন স্ক্রিনিং টেস্ট যদি পজিটিভ হয়, তখন হচ্ছে আমরা ডিটেকশনের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে স্ক্রিনিং এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আসবে, তারপর হচ্ছে আমাদের কনফার্মেশন করতে হবে যে এটা আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা বাচ্চা। তো এখন কিছু প্রসিডিউর রয়েছে ফর আর্লি ডিটেকশন বা স্ক্রিনিং এর জন্য, যেমন জেনেটিক, ক্রোমোজোমাল বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। এটাও একটা দত্তের চার্ট। এই চার্টটার মধ্যে হচ্ছে আমরা কিছু কোয়াগুলেটিভ টেস্ট করি, যেমন কোয়াড্রিপল টেস্ট করি, যার মধ্যে ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন, আনকনজুগেটেড ইস্ট্রায়োল, হিউম্যান কোর্নিক গোনাডোট্রোপিন, ইনহেবিন এ, এগুলো হচ্ছে কোয়াড্রিপল স্ক্রিনিং, এই চারটা। এরপর ইন্টিগ্রেটেড টেস্ট করি, যেমন নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, এইসিজি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড টেস্ট। এছাড়া সেল ফ্রি ডিএনএ করি মায়ের, ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন করি নিউরাল টিউব ডিটেকশনের জন্য। আর এগুলো হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট বা ইনভিসিভ টেস্ট। আমরা প্রথমে স্ক্রিনিং করব, স্ক্রিনিংয়ে যদি কোনো ধরনের রিস্ক পাই বা কোনো ধরনের সন্দেহ হয়, তখন হচ্ছে আমরা কনফার্মেটরি টেস্ট করব। তো প্রথমে স্ক্রিনিং এর জন্য আমরা একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন। ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিনের মধ্যে আলফা ফেটোপ্রোটিন একটা হচ্ছে অনকোফিটাল প্রোটিন, এটা আপনারা প্যাথোলজিতেও নিউক্লিশিয়া চ্যাপ্টারে আলফা ফেটোপ্রোটিন কখন রেজ হয়, কখন বাড়ে, কখন কমে, এটা জানবেন। তার এখান থেকে সাথে এটার সাথে কোরিলেট করতে হবে। এটা একটা অনকোফিটাল এন্টিজেন, যেটার মলিকুলার ওয়েট 70,000। এটা হচ্ছে প্রডিউসড হয় ইয়ক সেক থেকে এবং ফিটাল লিভার থেকে। তো এই আলফা ফেটোপ্রোটিনটা ফিটাল সেরামে এবং অ্যামনিওটিক ফ্লুইডে 13 সপ্তাহের সময় সবচেয়ে বেশি পাওয়া যায়, এবং এটা পিকে পৌঁছায় 32 সপ্তাহের সময়। তো ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন কোন কোন কন্ডিশনে বাড়ে, কোন কোন কন্ডিশনে কমে, এটা পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে। যে হাই লেভেল অফ ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন পাই রং জেস্টেশনাল এজ, ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, মাল্টিপল প্রেগনেন্সি, আরইস আইসোইমিউনাইজেশন, ইন্টেউটেরাইন ফিটাল ডেথ, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টস অ্যান্ড রেনাল অ্যানোমালিস, এইগুলোতে হচ্ছে আমরা বেশি পাই ম্যাটারনাল সেরাম আলফা ফেটোপ্রোটিন। আর কম পাই হচ্ছে ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি আর জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজে, এটাতে কম পাই। এরপর আসি ইনহিবিন এ। এটাও কিন্তু আমরা যখন কোয়াড্রিপল টেস্ট করি, বিভিন্ন ফার্স্ট টাইমিস্টারে আমরা ট্রিপল টেস্ট করি, সেকেন্ড টাইমিস্টারে আমরা কোয়াড্রিপল টেস্ট করি। তো এই কোয়াড্রিপল টেস্টের মধ্যে এই ইনহিবিন এটা আসবে। এটা একটা ডাইমেরিক গ্লাইকোপ্রোটিন, যেটা কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয় এবং প্লাসেন্টা থেকে তৈরি হয়। ইনহিবিন এ যাদের ক্ষেত্রে বেশি পাই, তারা হচ্ছে ডাউন সিনড্রোমের বাচ্চা। এখন আমরা যে বিভিন্ন ধরনের স্ক্রিনিং মেথড করি, তার মধ্যে ট্রাইমিস্টার অনুযায়ী ভাগ করে করে আছে। যেমন ফার্স্ট টাইমিস্টারের স্ক্রিনিং প্যারামিটারের মধ্যে হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম স্ক্রিনিং করে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি দেখি এবং নেজাল বোন দেখি ফার্স্ট টাইমিস্টার, মানে 12 সপ্তাহের মধ্যে। তো সেটা অবশ্যই 10 সপ্তাহের পরে হবে, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি এবং নেজাল বোন দেখি। আর বায়োকেমিক্যাল হচ্ছে ফ্রি এই হিউম্যান কোর্নিক গোনাডোট্রোপিন এবং প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ দেখি। এটার টাইম হচ্ছে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে। তো এখানে হচ্ছে যদি নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি যদি খুব বেশি পাই, তখন খুব বেশি বলতে 3 মিলিমিটারের চেয়ে যখন বেশি পাই, তখন এটাকে বলা হয়, এটা ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোমকে আমরা সাসপেক্ট করি। তো এটা আমরা সাসপেক্ট করার পরে আমরা কিন্তু একটা কনফার্মেটরি ইনভেস্টিগেশন করবো, হয় অমনিওসিন্থেসিস করবো, না হলে কোরিনিক ভিলা স্যাম্পলিং করবো। এখন নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি জিনিসটা কি, এটা আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। এটা একটা ফ্লুইড ফিল স্পেস, এটা বাচ্চার স্কিন এবং বাচ্চার ফিটাল নেকের যে সফট টিস্যু, এই দুইটা জায়গার মধ্যে পানিযুক্ত একটা স্পেস। নর্মালি এটা 3 মিলিমিটারের চেয়ে কম থাকে, যদি 3 মিলিমিটারের চেয়ে বেশি পাই তাহলে এটা অ্যাবনর্মাল। তো এটা নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সিটা কম্বাইন্ড টেস্টের মধ্যে করি, যেটার মধ্যে হিউম্যান কোর্নিক গোনাডোট্রোপিন, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি এগুলো আসবে। তখন এটা যখন আমরা করি, তখন 92% কেসে এটা ট্রাইজোমি 21-কে ইন্ডিকেট করে। এটা ফলস পজিটিভ রেট হচ্ছে 5%। এই চ্যাপ্টারে যা ফলস পজিটিভ রেট পাবেন সবই 5%। আচ্ছা, যখন এই স্ক্রিনিং টেস্টগুলো পজিটিভ হবে, তখন আমরা ডায়াগনস্টিক টেস্ট করব।
এখন দেখেন ফার্স্ট টাইমেস্টার স্ক্রিনিং এর মধ্যে মায়ের এজ যেমন ধরেন 35 ইয়ার্সের চেয়ে যদি বেশি হয় তাহলে হচ্ছে ডিটেকশন রেট 30%, ফলস পজিটিভ সবগুলোই 5%। ফার্স্ট টাইমেস্টার কম্বাইন্ড টেস্ট এটা 90% ডিটেকশন রেট, ফলস পজিটিভ 5%। সেকেন্ড টাইমেস্টারে কোয়াড্রিপল টেস্ট যেটা ডিটেকশন রেট 70 to 75%, ফলস পজিটিভ হচ্ছে 5%। সেল ফ্রি ফিটাল ডিএনএ এটা হচ্ছে সব থেকে বেশি ডিটেকশন রেট, যেটা হচ্ছে 99%, আর এটার ফলস পজিটিভ রেট হচ্ছে 0.1%। এরপর আসি আমরা সেকেন্ড টাইমেস্টার স্ক্রিনিং টেস্ট। সেকেন্ড টাইমেস্টার স্ক্রিনিং টেস্টের টাইমিং হচ্ছে 15 থেকে 22 সপ্তাহে সময় করি, যেটার মধ্যে হচ্ছে আমরা কোয়াড্রিপল টেস্ট করি মেনলি। কোয়াড্রিপল টেস্টের মধ্যে হচ্ছে ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন, আনকনজুগেটেড ইস্ট্রায়েল, ইনহিবিন এ অ্যান্ড হিউম্যান কর্নি গোনাডোট্রোপিন, এই 4টা জিনিস আসবে কোয়াড্রিপল টেস্ট। তো এই 4টা জিনিসের ডিটেকশন রেট হচ্ছে 85%, ফলস পজিটিভ রেট হচ্ছে 5%। এখন এটা ইন্ডিকেট করে যদি হচ্ছে হিউম্যান কর্নি গোনাডোট্রোপিন ইনক্রিজ করে, আনকনজুগেটেড ইস্ট্রায়েল ডিক্রিজ করে, ইনহিবিন এ ইনক্রিজ করে, ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন এফটা কম থাকে, তাহলে হচ্ছে এটা ডাউন সিনড্রোমকে ইন্ডিকেট করবে বা ট্রাইজোমিকে ইন্ডিকেট করবে, এটা জেনে রাখবে। তো এটা হচ্ছে চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ চার্ট। এই চার্টটা থেকে এমসিকিউ এবং এসবিএ দুইটাই পরীক্ষা আছে, এই চার্টটার ইন্টারপ্রিটেশন জানা লাগবে। এটার মধ্যে আছে কম্বাইন্ড টেস্ট। কম্বাইন্ড টেস্টের মধ্যে বিটা ইসিজি, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ অ্যান্ড নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, এটা টাইমিং হচ্ছে 11 থেকে 14 সপ্তাহ। বিটা ইসিজি রেইজ পাবো, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ কম পাবো, তাহলে বুঝবো ডাউন সিনড্রোম। এটা ডিটেকশন রেট 85 থেকে 92%। এরপর আসে কোয়াড্রিপল স্ক্রিনিং, যেটা হচ্ছে ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন, আনকনজুগেটেড ইস্ট্রায়েল, হিউম্যান কর্নি গোনাডোট্রোপিন এন্ড ইনহিবিন এ, এটা 15 থেকে 20 সপ্তাহে সময় করি। ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন কম থাকবে, আনকনজুগেটেড ইস্ট্রায়েলটা কম থাকবে, ইসিজি বেশি থাকবে, আর ইনহিবিনটা রাইজ পাবো, এটা হচ্ছে ডাউন সিনড্রোমকে ইন্ডিকেট করে। এটা ডিটেকশন রেট 85 থেকে 96%, পার্সেন্টেজ সহ জানতে হবে, এটা কিন্তু সব পরীক্ষা আসে। সফট টিস্যু মার্কার নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি ন্যাজাল বোন, এটা হচ্ছে 11 থেকে 14 সপ্তাহে সময় করি। নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি থিকনেস যদি 3 মিলিমিটার চেয়ে বেশি পাই, ন্যাজাল বোন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোম। এটা ডিটেকশন রেট 85 থেকে 92%। সেলফি ফিটাল ডিএনএ, এটা হচ্ছে 10 সপ্তাহের পরে করি। এটা হচ্ছে বাচ্চার ডিএনএ মায়ের ব্লাডে পাই। তো এটা ট্রাইজোমি 21, 18, 13, সিঙ্গেল জিন ডিসঅর্ডার, বাচ্চার ব্লাড গ্রুপ, বাচ্চার সেক্স সবকিছুই ডিটেক্ট করে। এটা ডিটেকশন রেট 99%। এরপরে ধরেন আমরা এই স্ক্রিনিং পরীক্ষাগুলো করে আমাদের মনে হলো যে বাচ্চার একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, আমাদের একটা সন্দেহ হলো, এগুলো পজিটিভ হলে আমাদের একটা সন্দেহ তৈরি হবে। এখন যদি সন্দেহ হয় তখন হচ্ছে আমরা এটাকে ডায়াগনোসিস করবো বা কনফার্ম করতে হবে। তো কনফার্মেটরি ডায়াগনোসিসের 2 ধরনের পরীক্ষা আছে, একটা হচ্ছে ইনভেসিভ পরীক্ষা আর একটা হচ্ছে নন ইনভেসিভ পরীক্ষা। তো ইনভেসিভ পরীক্ষা হচ্ছে 3টা, একটা হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, একটা হচ্ছে এমনিওসেন্টিসিস, আর একটা হচ্ছে কর্ডোসেন্টিসিস। কর্ডোসেন্টিসিসের অপর নাম হচ্ছে পারকিউটিনিয়াস আম্বিলিক্যাল ব্লাড স্যাম্পলিং। কর্ডোসেন্টিসিসের অপর নামটাও জানা লাগবে, পারকিউটিনিয়াস আম্বিলিক্যাল ব্লাড স্যাম্পলিং, পিইউবিএস। আর একটা চার্ট আসি, এই চ্যাপ্টারের যে কয়টা চার্ট আছে সব চার্টগুলো খুব ভালোভাবে পড়বেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো প্রথমে আসি কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এটা টাইমিং হচ্ছে যদি আমরা ট্রান্স সার্ভাইকাল রুটে করি তাহলে 10 থেকে 13 সপ্তাহে, আর ট্রান্স অ্যাবডোমিনাল রুটে হচ্ছে 10 সপ্তাহ থেকে টার্ম পর্যন্ত। এমনিওসেন্টিসিস 15 সপ্তাহের পরে। এমনিওসেন্টিসিসের এই টাইমটা খুব বেশি পরীক্ষা আসে, এটা 15 সপ্তাহের পরে করি আমরা। কর্ডোসেন্টিসিসটা 18 থেকে 20 সপ্তাহে করি। তাহলে কোরিওনিক ভিলাস স্যাম্পলিংটাই শুধু ফার্স্ট টাইমেস্টারে, বাকিগুলো সেকেন্ড টাইমেস্টারে। এরপর আসি ম্যাটেরিয়ালস ফর স্টাডি। কোরিওনিক ভিলাস স্যাম্পলিংয়ে আমরা ট্রুফোপ্লাস্ট সেল দেখি, এমনিওসেন্টিসিসে ফিটাল ফাইব্রোব্লাস্ট এবং ফ্লুইড ফর বায়োকেমিক্যাল স্টাডি করি, আর কর্ডোসেন্টিসিসে হচ্ছে ফিটাল হোয়াইট ব্লাড সেল দেখি। এটার কেরিওটাইপ রেজাল্ট আসতে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এ হচ্ছে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, কালচার আসতে সময় লাগে 10 থেকে 14 দিন, এমনিওসেন্টিসিসে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে, আর কর্ডোসেন্টিসিসে হচ্ছে 24 থেকে 48 সপ্তাহ সময় লাগে। ফিটাল লস কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এ 0.2 থেকে 0.5%, এমনিওসেন্টিসিস 0.2%, কর্ডোসেন্টিসিসে হচ্ছে 1 to 2%। এগুলো সবগুলোই হাইলি একুরেট, বাট মাঝে মধ্যে একটু ফিটাল লস হতে পারে, আর ম্যাটার্নাল ইফেক্ট থাকে, বাট ফার্স্ট টাইমেস্টারে করলে ম্যাটার্নাল ইফেক্ট একটু কম থাকে। এবার আসি নন ইনভেসিভ পরীক্ষা। নন ইনভেসিভ পরীক্ষা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফি ফিটাল ডিএনএ। সেলফি ফিটাল ডিএনএ হচ্ছে বাচ্চার ডিএনএটা আমরা ম্যাটার্নাল সার্কুলেশনে আসবে প্লাজমার মাধ্যমে। এটা কখন হয়? এটা হচ্ছে খুব স্মল ফ্র্যাগমেন্ট হলেও বাচ্চার কনসেপশনের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, মানে দেখা যায় যে 10 সপ্তাহের সময় এটা আমরা পজিটিভ পাই। এটা অ্যাপ্রক্সিমেটলি 5% অফ দ্য সেল ফ্রি ডিএনএ ইন দ্য ম্যাটার্নাল ব্লাড ইজ ফিটাল। তো এইটা আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে মেসিভলি প্যারালাল ডিএনএ শর্টগান সিকোয়েন্সিং সিস্টেমের মাধ্যমে আমরা এই ডিএনএ ফ্র্যাগমেন্টটা ডিটেকশন করি। এটা বাংলাদেশেও হয় এবং এটা ডিটেক্ট করা যায়, বিদেশে তো এটা রুটিনলি করে সবার, যে একদম 10 সপ্তাহের সময় করে, 10 সপ্তাহের সময় করে বলে দেয় আপনার ছেলে হবে, আপনার এই বাচ্চার কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হয় কিনা, বাচ্চার ব্লাড গ্রুপ কি, সব কিছু এটা বলতে পারে। এটা ডিটেকশন রেট 100%, এক জায়গায় বসে 99%, আর এক জায়গায় বসে 100%, দুইটাই জেনে রাখবেন। ফলস পজিটিভ রেট হচ্ছে 0.1%। আচ্ছা, আর হচ্ছে কিছু নন ইনভেসিভ পরীক্ষা আছে, যেটার মধ্যে হচ্ছে পেরি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করি, যার মধ্যে পোলার বডি বায়োপসি, ব্লাস্টোমিয়ার বায়োপসি, ট্রুফোইক্টোডার্ম বায়োপসি, এই করে। তাহলে এই চ্যাপ্টারটা এইগুলোকে ইনক্লুড করে। তো আজকের লেকচারটাতে একটু নয়েজ আছে, বাচ্চারা একটু শব্দ করেছে, তো আশা করছি আপনারা শুনতে পেরেছেন। যদি কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করবেন, এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা এই চ্যাপ্টার না অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন, সেটাও আমরা উত্তর দিব। আর হচ্ছে এই চ্যাপ্টারের পরীক্ষার লেকচারটা দেখে
বই থেকে পড়বেন বা লেকচারটা পড়বেন, লেকচারটা পড়লেই হবে, বই থেকে আর পড়ার দরকার নেই। তারপর হচ্ছে আর কোশ্চেনগুলো বেশি বেশি করে সলভ করবেন। কোশ্চেন যত সলভ করবেন তত দেখবেন যে আপনার কনফিডেন্স বাড়বে। আমাদের আর্কাইভ থেকে প্রশ্ন সলভ করবেন। তো সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।